জর্জ কুট্টি একজন সাধারণ কেবল টিভি অপারেটর। পড়াশোনা ক্লাস 4 পর্যন্ত। তবে সিনেমা দেখে সে প্রচুর জ্ঞানার্জন করেছে। বিশেষ করে থ্রিলারের সে চরম ভক্ত। স্ত্রী ছেলেমেয়েকে নিয়ে তার সুখের সংসার, কিন্তু সুখের সংসারে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। তার মেয়ের হাতে খুন হয়ে যায় একটা বখাটে ছেলে, যার মা আবার পুলিশের আইজি এবং বাবাও বিত্তশালী বিজনেসম্যান। এতটা হাই প্রোফাইলের ফ্যামিলির সাথে টেক্কা দিয়ে জর্জ সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সে তার ফ্যামিলিকে প্রোটেক্ট করবে। খুন ধামাচাপা দেবার জন্য সে সিনেমা দেখার নলেজ কাজে লাগিয়ে বানায় পারফেক্ট প্ল্যান। কিন্তু কোনো প্ল্যানই কি পারফেক্ট হয়? জর্জ কি পারবে ফ্যামিলিকে প্রোটেক্ট করতে? কোন প্ল্যানের ওপরে তার এত ভরসা? আসুন শুনে আসি পরিবার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এক বাবার মাস্টার প্ল্যান দৃশ্যমের গল্পটি। কেরালার ইদুক্কির রাজাকাত থানায় পোস্টিং হয়ে আসে নতুন কনস্টেবল অ্যান্টনি। প্রথমে সে থানার সামনের হোটেলে পরিচিত হতে যায়। হোটেলটা চালায় সুলাইমান নামের এক বয়স্ক লোক। থানার স্টাফ সহ আশেপাশের কর্মজীবী সবাই এই হোটেলেই চা নাস্তা খাবার খেতে আসে। অ্যান্টনি চাওয়ালা বা হোটেলওয়ালা সুলাইমানের কাছে থানার ভাবসাব বুঝে নিয়ে ভেতরে ঢোকে। থানায় জয়েনের আগে এসআইকে রিপোর্ট করতে হবে। তবে আরেকজন কনস্টেবল তাকে দেখে পরিচয় জানার পরে বলে এসআই বাইরে আছে। ভেতরে অপেক্ষা করতে ঢোকার সময়ে অ্যান্টনি একজন লোককে দেখতে পেয়ে চিনতে পারার ভঙ্গিতে অন্য কনস্টেবলকে জিজ্ঞেস করে, এটা জর্জ কুট্টি না? দেখতে তো একদম সহজ সরল। তার কেসের এখন কি অবস্থা? কনস্টেবল একটু ক্ষেপে উঠে বলে, ওকে দেখে তোমার সহজ সরল মনে হচ্ছে? যদি ওকে ভালো মতো চিনতে তাহলে বুঝতে ও কত সাংঘাতিক কাজ করেছে। জর্জ থানায় একটা কেসের হাজিরা দিতে এসেছিল। দুজনের কথাবার্তা জর্জ শুনতে পেয়ে শুধু একবার চোখ মেলে তাকায়। তার শীতল কিন্তু তীক্ষ্ণ চাহনির মাঝে লুকিয়ে আছে অনেক বড় রহস্য। আসুন জর্জের চোখের ভাষায় সেই কাহিনীটাই শুনে আসি। জর্জ একজন লোকাল কেবল টিভি অপারেটর। তার নেশা একটাই সিনেমা দেখা। প্রতিদিনের মতো সেদিনও সে অফিসে বসে সিনেমা দেখছিল। এই সময় কালেকশন শেষ করে তার অ্যাসিস্ট্যান্ট মনিচান অফিসে ফিরে আসে। জর্জ সেই দিকে গুরুত্ব না দিয়ে সিনেমার ক্লাইম্যাক্স দেখতেই ব্যস্ত ছিল। কিন্তু ক্লাইম্যাক্সটা তার পছন্দ হয় না। সে মনিচানকে জানায় কিভাবে ক্লাইম্যাক্সটা শেষ করলে বেশি দর্শক বান্ধব হতো। জর্জের এরকম ক্রিটিক্স নলেজ দেখে মনিচান তাকে প্রায়ই বলে, সে এত বোঝে তাহলে নিজেই ফিল্ম বানায় না কেন? জর্জ একটু বিরক্ত হয় এবং টপিক ঘুরিয়ে কার কাছে কত কালেকশন হলো জানতে চায়। মনিচান জানায় প্রায় সবাই ঠিকঠাক টাকা দিয়েছে, শুধু কনস্টেবল শাহদেবান ঝামেলা করছিল। শাহদেবানের সাথে জর্জের টুকটাক ঝামেলা লেগেই থাকে। পুলিশের ইউনিফর্মকে পুঁজি করে এমন কোনো খারাপ কাজ নেই যা শাহদেবান করে না। জর্জ মাঝে মধ্যে সেসবের প্রতিবাদ করে বলেই শাহদেবানের সাথে তার ঝামেলা। একটু পরে জর্জ থানার সামনে সুলাইমানের স্টলে চা খেতে যায়। সুলাইমান এক বয়স্ক দম্পতিকে দেখিয়ে বলে ওরা জর্জের জন্যই অপেক্ষা করছিল। জর্জ কারণ জিজ্ঞেস করলে ওরা জানায় ওদের ছেলে কৃষিকাজের জন্য একটা ফাইন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়েছিল। প্রতি মাসে সেই সুদ পরিশোধ করা লাগতো। ছেলে নিয়মিত সুদ পরিশোধও করেছে, তবুও ফাইন্যান্স কোম্পানি প্রতারণা করে বলেছে ছেলেটা কোনো লোন পরিশোধ করেনি। এই কারণে শাহদেবান দুদিন আগে ছেলেকে ধরে এনেছে। এখন বলছে ওরা যদি সুদ সমেত আসল টাকা ফেরত দেয় তবেই ছেলেকে ছেড়ে দেবে। শাহদেবান ফাইন্যান্স কোম্পানির দালালি করে ওদের সাথে হাত মিলিয়েছে। জর্জ ওদেরকে এসআইয়ের সাথে কথা বলার পরামর্শ দেয়। তবে ওরা বলে শাহদেবান ওদেরকে থ্রেট দিয়েছে, ওরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে ওদের ছেলেকে মেরে ফেলবে। এই ভয়ে ওরা কিছু করতে পারছে না। আবার ওরা যে লোন পরিশোধ করেছে সেই ডকুমেন্টসও নেই, তাই আইনিভাবেও কিছু করতে পারছে না। তাছাড়া আদালতে গিয়েও লাভ হবে না, কারণ শাহদেবান ছেলেটাকে অফিসিয়ালি গ্রেপ্তার করেনি, অবৈধভাবে ধরে এনেছে। আদালত যখন গ্রেপ্তারের প্রমাণ চাইবে তখন তো তারা দিতে পারবে না। জর্জ এবার ভাবতে বসে। একটু ভেবেই তার খেয়াল হয় সে একটা সিনেমায় এরকম পরিস্থিতি দেখেছিল। সেখানে হেভিয়াস কর্পাস অ্যাক্টে মামলার কথা বলা হয়েছিল। সেই একটা মামলা করলে কোর্ট ভিকটিমকে কোর্টে উপস্থিত হবার নির্দেশ দেবে। তখন পুলিশ যেখান থেকেই হোক ভিকটিমকে কোর্টে নিয়ে যেতে বাধ্য হবে। যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা পালিয়ে গেলে তাদের ধরে আনার জন্যই এই একটা মামলা করা হয়। তবে এই কেসেও এটা কার্যকরী হবে। এই জন্য জর্জ ওদেরকে সুকুমারন নামের একজন লয়ারের ঠিকানা দিয়ে তার সাথে দেখা করে ঘটনা জানাতে বলে। সুকুমারন জর্জের পরিচিত, তাই সহজে কাজ হয়ে যাবে। জর্জ ওদের সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। তখন তারা বাইরে শাহদেবানকে আসতে দেখে। নতুন করে ঝামেলা বাড়ানোর আগেই সুলাইমান দম্পতিকে পেছনের দিক দিয়ে বের করে দেয়। শাহদেবান এসে প্রথমেই জানতে চায় এখানে কোনো দম্পতি এসেছিল কিনা। তারা এমন ভান করে যেন কেউই আসেনি। তো শাহদেবান কৌটা থেকে একটা লাড্ডু খেতে খেতে জিজ্ঞেস করে আজকে কোনো স্পেশাল আইটেম আছে কিনা। প্রতিদিনের মতো একই খাবারের আইটেমের কথা শুনে সে জিজ্ঞেস করে স্পেশাল আইটেম বানাও না কেন। সুলাইমান বলে
থানার স্টাফেরা বাকি খেয়ে সব শেষ করে দিচ্ছে। সে যা টাকা পায় তার অর্ধেক টাকাও উসুল হয় না। তাহলে স্পেশাল আইটেম বানাবেই বা কিভাবে? শাহদেবান বুঝতে পারে সুলেমান তাকে ইঙ্গিত করে কথাটা বলেছে, তাই সে রিয়াক্ট করে বলে, আমরা শুধু পুলিশেরাই কি বাকি খাই নাকি? ওই যে জর্জ, সেও তো বাকি খায়, তার বেলা তো কিছু বলো না। জর্জ কাউন্টার দিয়ে বলে, সে বাকি খায় ঠিকই, তবে সপ্তাহের শেষে সব বাকি শোধ করে দেয়। শাহদেবান আবারও রিয়াক্ট করে বলে, ঠিক আছে, এত ভাব নিতে হবে না। সে সুলাইমানের দিকে তাকিয়ে জানতে চায় তার কত টাকা বাকি হয়েছে। সুলাইমান শাহদেবানের উল্টো স্বর শুনে একটু ভয় পেয়ে বলে, তাকে এখনই শোধ দিতে হবে না, আস্তে ধীরে শোধ দিলেই হবে। জর্জ তাকে ভরসা দিয়ে বলে, শাহদেবান শোধ দিতে চাইছে যখন তার টাকাটা নিয়ে নেওয়া উচিত। শাহদেবান জর্জকে থামিয়ে বলে, তারা নিজেদের ঝামেলা সেটেল করে নিতে পারবে। জর্জ যেন এর ভেতরে মাথা না ঢোকায়। তো সুলাইমানকে আবারও জিজ্ঞেস করে সে কত টাকা পাবে। সুলাইমান জানায় 4500 টাকা। তো শাহদেবান টাকা শোধ তো দেয়ই না, উল্টো বলে, আমার কমিশন থেকে টাকাটা বাদ দিয়ে দিস। তারা বুঝতে পারছিল না শাহদেবান কিসের কমিশনের কথা বলছে। শাহদেবান জানায় থানার আগের বিল্ডিং পুরনো হয়ে গেছে, অল্প দিনেই থানার নতুন বিল্ডিংয়ের জন্য কাজ শুরু হবে। তখন শাহদেবান সমস্ত লেবারদেরকে তার দোকানে খেতে পাঠাবে। যেহেতু সে সবাইকে খেতে পাঠাবে, তাই তারও নিশ্চয়ই কমিশন পাওয়া উচিত। জর্জ এবার থাকতে না পেরে প্রতিবাদ করে বলে, অত্র এলাকায় শুধুমাত্র সুলাইমানের স্টলটাই রয়েছে, তাই ওখানে কাজ শুরু হলে লেবাররা বাধ্য হয়েই এখানে আসবে। সুতরাং শাহদেবান দোকানদারের কাছে কমিশন চাইতে পারে না। শাহদেবান জেদ দেখিয়ে বলে, সে যদি সবাইকে এখানে খেতে আসতে নিষেধ করে দেয় তাহলে ব্যবসা চলবে কিভাবে? এ সময় সেখানে হেড কনস্টেবল মাধবান খেতে আসে। মাধবানের সাথে জর্জের সম্পর্ক ভালোই ছিল। জর্জ বলে, আমরা নাকি নতুন থানা পেতে যাচ্ছি। মাধবান হ্যাঁ সূচক উত্তর দিয়ে সুলাইমানের দিকে তাকিয়ে বলে, তার ব্যবসা এবার ফুলে ফেপে উঠবে। তখন জর্জ বলে ওঠে, সেই ব্যবসার কমিশনের ডিলও হয়ে গেছে। এই বলে সে শাহদেবানের দিকে ইঙ্গিত করলে মাধবান হেসে ওঠে, কারণ সেও শাহদেবানের নেচার সম্পর্কে জানত। জর্জ আরও কিছুক্ষণ পুলিশের দায়িত্ব সম্পর্কে বক্তব্য দেয়। এরপরে অফিসে ফিরে আসে। রাতটা সে অফিসেই সিনেমা দেখে কাটিয়ে দেয়। খুব সকালে সে সাইকেল চালিয়ে বাড়িতে ফেরে। বাড়িতে ঢুকেই দেখে তার বড় মেয়ে আঞ্জু পড়াশোনা করছে, কারণ তার পরীক্ষা। এরপরে কিচেনে গিয়ে স্ত্রীর সাথে দেখা করে। জর্জের স্ত্রী রানী জানে জর্জ প্রায় সিনেমা দেখার বাহানায় অফিসে রাত কাটিয়ে দেয়, তাই সে কোনো রিয়াক্ট করে না। গোসল সেরে জর্জ স্ত্রী রানী, দুই মেয়ে আঞ্জু এবং আনুর সাথে নাস্তার টেবিলে বসে। রানী বলে, সে রাতে অনেকবার টেলিফোন করেছিল, কিন্তু বন্ধ দেখাচ্ছিল। আসলে জর্জই রিসিভার তুলে রেখেছিল যাতে কল না ঢোকে। জর্জ টেলিফোন করার কারণ জিজ্ঞেস না করায় রানী একটু অভিমান করে এবং একটু বকাও দেয়। তখন জর্জ কারণ জিজ্ঞেস করলে রানী বলে, তারা থদ্দু পূজার হাতে বেড়াতে যাবার প্ল্যান করছে, ওখানে সে মেয়েদের জন্য শপিং করবে। জর্জ আতকে উঠে বলে, মাত্র 6 মাস আগেই তো নতুন ড্রেস কিনে দেওয়া হলো, আবার এর মধ্যেই শপিং করা লাগবে কেন? রানী বলে, মেয়েরা বড় হচ্ছে, এখন কম দামি ড্রেস পরানো যাবে না, ওদের জন্য ভালো ড্রেস কেনা লাগবে। জর্জ বাধ্য হয়ে স্ত্রীর কথা মেনে নেয়। তবে তাদের আরও অনেক আবদার ছিল, যেমন বিরিয়ানি খাওয়া, এসি থিয়েটারে সিনেমা দেখা, আইসক্রিম খাওয়া। স্ত্রী মেয়েদের এত উৎসাহ দেখে জর্জ রাজি হয়ে যায়। খাওয়া শেষ করে জর্জ গার্ডেনে সার তৈরির জন্য গর্ত খুঁড়ছিল। রানী বাইরে এসে বলে, একে এত খাটনি না করে 2-3 জন কামলা নিলেই তো হয়। তবে জর্জ রিয়াক্ট করে বলে, কামলা নিতে গেলে অনেক টাকা মজুরিতে চলে যাবে, এর চেয়ে এই সামান্য কাজ সে নিজেই করে নিতে পারবে। মিডল ক্লাস হলেও জর্জ কিপটামি করে সয় সম্পত্তি বেশ ভালোই জমিয়েছে। বাড়ির সাথেই প্রায় 5 একর সম্পত্তি তার। যাই হোক, জর্জ অফিসে যাবার সময় দেখে থানার নতুন বিল্ডিংয়ের কাজ শুরু হয়ে গেছে। দুপুরে সে স্টলে খেতে আসলে সুলাইমান জর্জের সাথে সাব কন্ট্রাক্টর সুমনের পরিচয় করিয়ে দেয়। সুমন বেশ ভালো লোক, তাই জর্জ ভালোভাবে কথাবার্তা বলে অফিসে চলে যায়। রাতে রোমান্টিক সিনেমা দেখার সময়ে জর্জের মনটা উদাস হয়ে ওঠে, তাই সে বাড়ি ফিরে আসে। স্ত্রী দরজা খুলেই জর্জের মতলব বুঝে যায়, তাই সুযোগ বুঝে নতুন একটা প্রাইভেট কারের বায়নাও করে ফেলে। সকালে নাস্তার টেবিলে জর্জকে দেখে ছোট মেয়ে আনু বুঝতে পারে বাবা রাতে বাড়ি ফিরেছিল। সে বাচ্চা মেয়ে, এত কিছু তো বুঝতো না, তাই বাবাকে জিজ্ঞেসই করে ফেলে সে রাতে কেন বাড়িতে ফিরেছিল, যেহেতু সে সবসময় বাবাকে সকালেই বাড়ি ফিরতে দেখে। বড় মেয়ে আঞ্জু অবশ্য সব বুঝতে পেরে ঠোঁট টিপে হাসছিল। তো খাওয়া শেষ করে আঞ্জু মাকে বলে সে গতকাল নেচার ক্লাবে যাওয়ার ব্যাপারে অনুমতি চেয়েছিল, সেই ব্যাপারে মন্তব্য কি জানতে চায়। নেচার ক্লাব আগামী মাসে থেক্কা দিতে একটা ক্যাম্পেইনের আয়োজন করেছে। 100-এর ওপরে বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্ট ওখানে পার্টিসিপেট করবে, তাই আঞ্জু ক্যাম্পেইনে যেতে চাইছিল। যদিও রানী এতে রাজি ছিল না,
তবে সব শুনে জর্জ মেয়েকে পাঠাতে রাজি হয়, কারণ মূর্খ হলেও তার ফিলোসফি ছিল শুধুমাত্র বই পড়ে জ্ঞান লাভ করা যায় না, প্রত্যক্ষ অভিজ্ঞতারও দরকার আছে। তবে রানী যখন বলে ক্যাম্পেইনে পার্টিসিপেট করতে 1800 টাকা ফিস দেওয়া লাগবে, তখন আবার জর্জের মুখটা শুকিয়ে যায়। কিন্তু মেয়েকে তো সে নিজেই যাবার জন্য উস্কে দিয়েছে, তাই কি আর করার। যাই হোক, স্ত্রী মেয়েরা গতদিন জর্জের কাছে ঘুরতে যাওয়ার এবং শপিং করার বায়না ধরেছিল, তাই জর্জ পরবর্তী কয়েকদিন সবাইকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। স্ত্রী মেয়েরা ইচ্ছে মতো শপিং এবং এনজয় করে। এর মধ্যে আঞ্জু ক্যাম্পেইন থেকেও ঘুরে আসে। এরপরে জর্জ ওদেরকে রানীর বাবার বাড়িতেও ঘুরতে নিয়ে যায়। জর্জের শ্বশুর তাকে বিয়ের সময় কোনো উপহার দিতে পারেনি, তাই নদীর ধারে থাকা একটা রাবার বাগান সে জর্জকে লিখে দিতে চায়। জর্জের অনেক দিনের শখ একটা সিনেমা হল কেনার, প্রয়োজনে জমিটা বিক্রি করে সে সিনেমা হলও কিনতে পারবে। যদিও জর্জ এসব কিছুই চাইছিল না। বাড়ি ফিরে এসে সে এই ব্যাপারে ভাবছিল, তখন রানী এসে তাকে বোঝায় জর্জ যেন এত ভাবাভাবি না করে বাবা যা দিচ্ছে নিয়ে নেয়, কারণ এটা তার প্রাপ্য। পরের দিন সকালে রানী চা দেওয়ার সময়ে একটা নতুন বায়না করে। সে একটা লিফলেট দেখিয়ে বলে, আগস্টের 2 তারিখে সকাল 8:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চৌদ্দপূজা চার্চে ধর্মীয় অনুষ্ঠান হবে। রানী অনেকদিন আগে মানত করেছিল সে ফ্যামিলি নিয়ে কাচারাপল্লী বাবার ঐশ্বরিক আপ্যায়নে যাবে। জর্জের এসব পছন্দ ছিল না, তাই সে যাবে না বলে জানিয়ে দেয় এবং রানীর বেশ ইচ্ছে করলে একাই বাচ্চাদের নিয়ে সেখানে যেতে বলে। তবে রানী জেদ ধরে, যেতে হলে সে জর্জের সাথেই যাবে। বেচারা জর্জ আর কি করবে, আপাতত সে চুপ করে যায়। মেয়েরাও এই সময় জর্জের সাথে একটু দুষ্টুমি করে। জর্জ আঞ্জুকে জিজ্ঞেস করে সে ক্যাম্পেইনের জন্য 1800 টাকা নিয়েছিল। ক্যাম্পেইন কেমন ছিল সেটা তো আঞ্জু এখনও জানায়নি। আঞ্জু উৎসুক হয়ে বলে, ক্যাম্পেইন খুব ভালো ছিল। কেরালার বিভিন্ন এলাকার স্টুডেন্টরা সেখানে এসেছিল। সারাদিনের ক্যাম্পেইন শেষে রাতে তারা ক্যাম্প ফায়ারে বসে অনেক আনন্দ করেছিল। এছাড়া আঞ্জু একজন জাজের ছেলে এবং একজন আইজির ছেলের কথাও উল্লেখ করে। তার ভাষায় আইজির ছেলের নাম ভারুন। সে খুবই পাজি। সে মোবাইল দিয়ে সব মেয়েদের ফটো তুলে বেড়াচ্ছিল। রানী আতকে উঠে জিজ্ঞেস করে সে আঞ্জুর ফটো তুলেছে কিনা। ভারুন আঞ্জুর ফটো তুলেছে শুনে রানী বেশ রাগারাগি শুরু করে। তার ভয় এসব ফটো দিয়েও কি না কি ক্ষতি করে দিতে পারে। তবে আঞ্জু হেসে মায়ের সন্দেহ উড়িয়ে দিয়ে বোঝায় মোবাইলের ক্যামেরাও সাধারণ ক্যামেরার মতোই, তাই ফটো তুলে সেটা প্রিন্ট করা ছাড়া আর কোনো কাজে লাগে না। জর্জ বেশ তীক্ষ্ণ চোখে তাকিয়ে দুজনের কনভারসেশন শুনছিল। তবে মোবাইলের ব্যাপারে বেশি জ্ঞান না থাকায় আপাতত সে কিছুই বলে না। জর্জ এরপরে সাব কন্ট্রাক্টর সোমানের সাথে দেখা করে তাকে একটা ঘর দেখিয়ে সেটা রিপেয়ারের ব্যাপারে আলোচনা করে। এরপরে তারা স্টলে যাচ্ছিল। এ সময় সেখানে শাহদেবান এসে সোমানকে বকাঝকা শুরু করে। শাহদেবান সোমানের কাছ থেকেও টাকা খেয়েছে। সোমান এসআই সুরেশবাবুকে কমপ্লেন দিতে যাওয়ায় শাহদেবান তাকে থ্রেট দিতে এসেছে। শাহদেবান স্পষ্ট করে বলে সোমান এসআইকে অভিযোগ দিলে এসআই বড়জোর শাহদেবানকে বকাঝকা করবে, এর বাইরে সে কিছু করবে না, কারণ শাহদেবান এসআইকেও কমিশনের ভাগ দেয়। এটা শুনে জর্জ প্রতিবাদ করে বলে এসআই সুরেশবাবু শাহদেবানের মতো ঘুষখোর না, সে অনেক ভালো মানুষ। দুজনের মাঝে জর্জ ইন্টারাপ্ট করায় শাহদেবান তার দিকে তেড়ে যায় এবং দুজনে হাতাহাতির পর্যায়ে চলে যায়। তবে সবাই বাধা দিলে শাহদেবান জর্জকে দেখে নেবে বলে চলে যায়। সুলাইমান জর্জকে বলে পুলিশের সাথে ঝামেলা না জড়ালেই ভালো। জর্জ বলে সে জীবনে কোনোদিন অপরাধ করেনি, ভবিষ্যতেও করবে না, তাই সে কাউকে ভয়ও পায় না। যাই হোক, এদিকে আঞ্জু আর আনু বাজার থেকে বাড়ি ফিরছিল। আনুর খিদে লাগায় সে আগেই দৌড়ে বাড়ি চলে যায়। এ সময় আঞ্জুর কাছে একটা গাড়ি এসে থামে এবং গাড়ি থেকে আইজির ছেলে ভারুন বেরিয়ে আসে। ভারুনকে দেখে আঞ্জু বেশ অবাক হয়। ভারুন জানায় সে আঞ্জুর জন্য এসেছে। কথাটা শুনে আঞ্জু আরও বেশি অবাক হয়ে যায়। কিন্তু এরপরে যেটা ঘটে আঞ্জু এর জন্য একদমই প্রস্তুত ছিল না। ক্যাম্পেইনে গিয়ে ওয়াশরুমে আঞ্জু কাপড় বদলানোর সময়ে নগ্ন অবস্থায় ভারুন লুকিয়ে মোবাইলে তার ভিডিও করে রেখেছিল। ভারুন ভিডিওটা আঞ্জুকে দেখাতেই সে কান্না শুরু করে। তবে ভারুনের মন গলে না। সে আঞ্জুকে অফার দেয় সে ভিডিও ডিলিট করে দেবে, বিনিময়ে আঞ্জুকে তার চাহিদা মেটাতে হবে। আজ রাত 11টায় সে আঞ্জুদের বাড়ির পেছনের দিকে আসবে। আঞ্জু যেন তার সাথে দেখা করে, না হলে সে এই ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেবে। অসহায় আঞ্জু কাউকে কিছু না বলে বাড়ি ফিরে ওয়াশরুমে বসে কান্নাকাটি করতে থাকে। আঞ্জু বাড়ি ফিরেছে রানী সেটা বুঝতেও পারেনি, তাই সে আঞ্জুর জন্য টেনশনে ছিল। তবে যখন সে বুঝতে পারে আঞ্জু ওয়াশরুমে, সে আঞ্জুকে ডাকাডাকি করে। তবে আঞ্জু মাকে সমস্যার ব্যাপারে কিছুই বলে না। আঞ্জু সারাদিন টেনশনে কাটিয়ে দেয়, রাতেও কিছু খায় না। রানী জিজ্ঞেস করলে সে শরীর খারাপের বাহানা দেয়, তাই রেস্টে থাকতে বলে রানী নিজের ঘরে চলে যায়। রাতে বেশ জোরালো বৃষ্টি হচ্ছিল, তবুও ভারুন এই বৃষ্টির মাঝেও আঞ্জুদের বাড়িতে চলে আসে। আঞ্জু পেছনের দিকে অপেক্ষা করছিল। ভারুন খুশি মনে ভেতরে ঢুকে দরজার ছিটকিনি আটকে দেয় এবং আঞ্জুর দিকে কুমতলবে এগিয়ে যায়। ঠিক এই সময় ঘরের লাইট জ্বলে ওঠে
এবং দেখে রানী দাঁড়িয়ে। শেষ পর্যন্ত আঞ্জু মায়ের সাথে সমস্যা শেয়ার করেছিল। তো ভারুন এবার আঞ্জুর ওপরে খেপে যায় এবং বলে আঞ্জু কাজটা ঠিক করেনি, এর ফল খুব খারাপ হবে। এই বলে ভারুন চলে যাচ্ছিল। তখন রানী তার হাতে পায়ে ধরে বলে, আমরা গরিব মানুষ, আমরা তোমার কোনো ক্ষতি করিনি, আমার মেয়ের জীবনটা তুমি নষ্ট করো না। ভারুন নির্লজ্জের মতো বলে, আঞ্জুর জীবন ভারুন নষ্ট করছে না, বরং রানী করছে। ভারুন রানীকেও ভিডিওটা দেখায় এবং বলে আঞ্জুর আর তার মাঝে হস্তক্ষেপ করায় সে ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেবে। রানী যদি নিজের মেয়েকে বাঁচাতে চায় তাহলে ভারুনের সাথে আঞ্জুকে সময় কাটাতে দিতে হবে। মা হয়ে রানী এই অন্যায় আবদার কিভাবেই বা মানতে পারে। সে ভারুনের মোবাইলটা কেড়ে নেবার চেষ্টা করে। তখন আঞ্জু এসে মাকে হেল্প করে, তবে ভারুন দুই ঝটকায় দুজনকে সরিয়ে দেয়। রানী আবারও ভারুনের হাতে পায়ে ধরে অনুরোধ করে সে যেন এই সর্বনাশটা না করে। আঞ্জু এখনো ছোট, ওর জীবনটা বরবাদ হয়ে যাবে। তখন ভারুন বলে সে ভিডিওটা ইন্টারনেটে ছাড়বে না, আবার আঞ্জুর সাথেও কিছু করবে না, কিন্তু এর বিনিময়ে রানীকে তার চাহিদা পূরণ করতে হবে। এটা শুনে রানীর মাথায় বজ্রপাতের মতো অনুভূত হয়। কেউ এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারে, যেখানে মায়ের বয়সী মহিলার দিকেও কুনজর দেয়। ভারুন নোংরা চাহিদা নিয়ে রানীর দিকে এগিয়ে যাচ্ছিল। মা ও মেয়ের সম্মান বাঁচাতে আঞ্জু রড দিয়ে ভারুনের হাতে থাকা মোবাইলটা ভেঙে ফেলতে চায়, কিন্তু আঘাতটা মোবাইলে না লেগে ভুলবশত ভারুনের মাথায় লাগে। ফলে ভারুন সেখানেই মারা যায়। ভারুনকে নিথর হয়ে পড়ে থাকতে দেখে রানী ভারুনকে চেক করে দেখে সে মারা গেছে। দুজন মেয়ে এই পরিস্থিতি কিভাবে সামলাবে বুঝতে পারছিল না। অন্যদিনের মতো আজকেও জর্জ বাড়িতে ছিল না, সে অফিসে বসে সিনেমা দেখছিল। আঞ্জু ছুটে গিয়ে বাবাকে ফোন করে, কিন্তু বরাবরের মতো আজকেও জর্জ রিসিভার তুলে রেখেছে যাতে ফোন না ঢোকে। তাই রানী হুট করে একটা সিদ্ধান্ত নেয়, সে আর আঞ্জু মিলে ভারুনের লাশটা বস্তায় ঢোকায়। এরপরে বস্তাটা দুজনে মিলে বাইরে টেনে নিয়ে যায়। জর্জ কয়দিন আগে সার তৈরির জন্য একটা গর্ত খুঁড়েছিল, তারা সেই গর্তেই ভারুনের লাশটা ফেলে মাটি চাপা দিয়ে দেয়। ততক্ষণে আনু ঘুম থেকে জেগে উঠেছিল। সে লাশ টেনে নিয়ে যাওয়া থেকে শুরু করে মাটিতে পুঁতে দেওয়া পর্যন্ত সবই জানালা দিয়ে দেখতে পায়। পরের দিন সকালে জর্জ বাড়ি ফিরে দেখে স্ত্রী মেয়েরা ভয়ে জুবুথুবু হয়ে বসে আছে। জর্জকে দেখে দুই মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে কান্না শুরু করে। রানীর দিকে তাকাতে সেও হাউমাউ করে কাঁদতে শুরু করে। এরপরে তারা জর্জকে পুরো ঘটনা খুলে বলে। এরকম পরিস্থিতিতে জর্জ জানালা দিয়ে দাফন করা জায়গার দিকে তাকিয়ে ভাবতে থাকে সে কিভাবে স্ত্রী মেয়েদের প্রোটেক্ট করবে। রানী এসে আতঙ্কিত হয়ে বলে ওখানে লাশ দাফন করে সে কোনো ভুল করেছে কিনা। জর্জ তাকে সান্ত্বনা দিয়ে বলে সে ঠিকই করেছে। তবে জর্জের চিন্তার ব্যাপার হলো ভারুন আইজির ছেলে, ওরা জর্জের ফ্যামিলিকে শেষ করে ফেলবে। তাই এমন কিছু করা লাগবে যাতে খুনের ঘটনা কিছুতেই প্রমাণ না হয়। এ সময় আঞ্জু ছুটে এসে জর্জকে একটা চাবি দিয়ে বলে এটা বাইরের ঘরে কুড়িয়ে পেয়েছে। জর্জ বলে এটা নিশ্চয়ই ভারুনের গাড়ির চাবি, ওর গাড়িটা হয়তো আশেপাশেই আছে। ঘর থেকে যেহেতু চাবি পাওয়া গেছে তাহলে নিশ্চয়ই আরও অনেক এভিডেন্স পড়ে আছে। তাই জর্জ ওই ঘরটা দেখতে যায়। সে প্রথমেই দেখে কোথাও রক্তের ট্রেস আছে কিনা। আঞ্জু ভারুনের মাথায় আঘাত করেছিল, অথচ কোথাও এক ফোঁটাও রক্ত পড়ে নেই। তার মানে সে অন্য কোথাও আঘাত পেয়ে মরেছে। মেঝেতে ভারুনের ভাঙা মোবাইল সহ বিভিন্ন জিনিসপত্র পড়েছিল। জর্জ সেগুলো পরিষ্কার করে ফেলতে বলে। কিছুটা দূরে ভারুনের সিম কার্ডটা ছিটকে পড়েছিল। আঞ্জু বাবাকে সেটা দেখালে জর্জের একটা সিনেমার কথা মনে পড়ে যায়। সেই সিনেমায় সিম কার্ডের মাধ্যমে পুলিশ ইউজারের লোকেশন ট্রেস করেছিল, সে কোথায় কোথায় গিয়েছিল সব ডিটেলস পেয়ে গিয়েছিল। তাই জর্জ বুঝতে পারে ভারুনের সিম কার্ডের লোকেশন ট্রেস করেও পুলিশ তার বাড়িতে পৌঁছে যাবে। তাই সে হাতে টাচ না করে খুব সাবধানে সিম কার্ডটা তুলে নেয় যাতে ফিঙ্গারপ্রিন্ট বসে না যায়। এরপরে সে স্ত্রী এবং মেয়েকে বলে তারা যেন বাড়ির বাইরে না যায়, তারা এমনভাবে বাড়িতে থাকবে যেন মনে হয় কেউই বাড়িতে নেই। আঞ্জু খুব ভয় পেয়েছিল, সে ধরে নিয়েছিল তাকে জেলে যেতে হবে। তবে জর্জ মেয়েকে প্রতিজ্ঞা করে বলে সে বেঁচে থাকতে আঞ্জুকে জেলে থাকতে দেবে না। এরপরে জর্জ সাবধানে বাইরে চলে যায় এবং কিছুটা খুঁজতেই রাস্তার ওপরে গাড়িটা দেখতে পায়। সে গাড়িতে ওঠার সময়ে আনআইডেন্টিফাইড ডিটেক্ট করে গাড়িতে অ্যালার্ম বেজে ওঠে। যদিও জর্জ দ্রুত কি বাটন প্রেস করে অ্যালার্ম থামিয়ে দেয়, কিন্তু ততক্ষণে আরেকটা ঝামেলা বেঁধে যায়। পাশের একটা বাড়িতে শাহদেবান পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য এসেছিল। অ্যালার্ম শুনে গাড়ির দিকে তাকিয়ে শাহদেবান এক ঝলক জর্জকে দেখতে পায়, যদিও অনেক দূর থেকে দেখার কারণে একটু অস্পষ্ট দেখাচ্ছিল। তবে জর্জকে চিনতে শাহদেবানের ভুল হয় না। সেখানে শাহদেবান ছাড়াও আরও দুজন ছিল। ওদেরও মনে হয় ওটা জর্জ হতে পারে, কারণ রাস্তার পাশের পুরো জমিটাই জর্জের। তবে এরকম নতুন গাড়ি জর্জ কিনেছে বলে তাদের জানা ছিল না, এই জন্য ওরা একটু কনফিউশনে পড়ে এটা আসলেই জর্জ কিনা। তো যাই হোক, এদিকে ভারুন বাড়ি না ফেরায়
তার বাবা প্রভাকর একটু টেনশন করছিল। সে ভারুণকে বারবার ফোন দিলেও অফ দেখাচ্ছিল। সে ভারুণের মা আইজি গীতাকে এই ব্যাপারে জানালে গীতা বলে ভারুণ প্রভাকরের জন্যই ফোন অফ রাখে। ছেলে বড় হচ্ছে, তাকে স্বাধীনতা দেওয়া উচিত। তবে প্রভাকর এত বেশি স্বাধীনতা দেবার পক্ষে ছিল না, কারণ এতে ছেলে কন্ট্রোলের বাইরে চলে যাবে। গত মাসে ভারুণ শপিংয়ের নাম করে 26,000 টাকা খরচ করেছে, যদিও সে শপিং না করে টাকাটা অন্য কোনো কাজে খরচ করেছে। এই ব্যাপারটা নিয়েও প্রভাকর আশঙ্কা করছিল, তাই সে গীতাকে কড়াভাবে বলে সে যেন ভারুণের লাগাম টেনে ধরে। অন্যদিকে জর্জ গাড়িটা কিভাবে গায়েব করবে সেটা ভাবছিল। সে বিভিন্ন সিনেমার দৃশ্য মনে করছিল, যেসব সিনেমায় গাড়ি ধ্বংস করার সিন আছে। রাস্তায় সে একটা দেয়ালে কাচারাপাল্লি বাবার প্রোগ্রামের লিফলেট দেখতে পায়, যেটার কথা সেদিন রানী তাকে বলেছিল। লিফলেট দেখে সে একটা প্ল্যান বানিয়ে ফেলে। এরপরে গাড়ি ঘুরিয়ে সে থদ্দপূজা শহরে আসে এবং একটা দোকান থেকে পুরনো মোবাইল কেনে। এরপরে দোকানদারকে দিয়ে মোবাইলে সিম কার্ড ঢুকিয়ে নেয়। ওই সময় আইজে গীতা ফোন করে। জর্জ দোকানদারকে মোবাইলটা সাইলেন্ট করে দিতে বলে। এরপরে জর্জ যাবার পথে একটা দূরপাল্লার ট্রাক দেখে গাড়ি থামায়। সে মোবাইলটা ভালো করে রুমাল দিয়ে মোছে, যাতে তার ফিঙ্গারপ্রিন্ট না থাকে। এরপর মোবাইলটা ট্রাকের ওপরে ফেলে দেয়। এতে ট্রাক যেদিকে যাবে পুলিশও লোকেশন ট্রেস করে সেদিকেই ছুটবে। এতে পুলিশকে ভুল পথে চালিত করা যাবে। তো এরপরে জর্জ গাড়িটা কয়েক কিলোমিটার দূরে একটা পাহাড়ি জায়গায় নিয়ে যায়। কয়েকদিন আগে শ্বশুর বাড়ি গিয়ে সে পলিটিশিয়ান শালার কাছে এই জায়গার ব্যাপারে শুনেছিল। সে গাড়িটা পাথরের পাহাড়ের নিচে পুকুরের কাছে নিয়ে যায়। এরপরে গাড়ি থেকে বেরিয়ে গাড়িটা স্টার্ট করে পুকুরের ভেতরে গাড়িটা নামিয়ে দেয়। গাড়িটা ডুবছিল। এ সময় পাহাড়ের ওপর দিয়ে একজন লোক যাচ্ছিল। সে বিড়ি ধরানোর জন্য এমন জায়গায় থামে যেখান থেকে ইজিলি গাড়িটা ডুবতে দেখা যাবে। তবে পুকুরের পাশটায় বাতাস বেশি থাকায় বিড়ি ধরানোর জন্য লোকটা অন্যদিকে ঘুরে দাঁড়ায়। এতে সে দেখে ফেলার আগেই গাড়িটা পানিতে ডুবে যায়। ফলে জর্জ আরেকটা ঝামেলা থেকে বেঁচে যায়। এরপরে জর্জ অফিসে চলে আসে এবং মনিচানকে বলে সে কাল এবং পরশু অফিসে আসবে না, ফ্যামিলি নিয়ে বাবাজির ঐশ্বরিক আপ্যায়নে যাবে। মনিচান জর্জের আচরণে একটু চেঞ্জ দেখে জিজ্ঞেস করে কোনো সমস্যা হয়েছে কিনা। জর্জ তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক আচরণ করে। এতে মনিচান আর কিছু সন্দেহ করতে পারে না। তবে এই ঘটনায় জর্জ এটা বুঝতে পারে সবার সামনে তাদের স্বাভাবিক আচরণ করাটা কতটা জরুরি। বাড়ি ফিরে সে সবাইকে খুনের ঘটনা ভুলে স্বাভাবিক থাকার পরামর্শ দেয়, কারণ বোকাশোকা মনিচান যদি জর্জের চেহারা দেখে সমস্যা বুঝে যায় তাহলে মহিলা মানুষ হওয়ায় ওদের ধরা পড়ার চান্স আরও বেশি। তাই সবাইকে সে জোর করে হলেও স্বাভাবিক থাকতে বলে। ওদের চেহারা, কথাবার্তা, আচরণে যেন একটুও ভয় বা টেনশন ফুটে না ওঠে। তো এরপরে জর্জ ফ্যামিলি নিয়ে থদ্দপূজা চার্চে কাচারাপাল্লি বাবার ঐশ্বরিক আপ্যায়নের জন্য বেরিয়ে যায়। বাসে যাবার পথে কন্ট্রাক্টরের সাথেও জর্জ অনেক গল্পসল্প করে, যাতে মনে হয় ওরা খুব আনন্দের ভেতরেই আছে। থদ্দপূজা হাতে গিয়ে তারা চার্চে প্রার্থনা থেকে শুরু করে ঘোরাঘুরি, বিভিন্ন রেস্টুরেন্ট এবং ধাবায় খাওয়া দাওয়া, এমনকি থিয়েটারে সিনেমাও দেখে। এরপরে আবারও সেম বাসে চড়ে বাড়ি ফিরে আসে। কিন্তু এত কিছুর পরেও রানী এবং মেয়েরা খুনের ধকল কাটিয়ে উঠতে পারছিল না। অজানা ভয়ে তারা বারবার জানালার কাছে গিয়ে দাঁড়াচ্ছিল এবং ভারুণের দাফনের জায়গাটার দিকে তাকিয়ে থাকছিল। জর্জ এবার একটু কড়া স্বরেই ওদেরকে বলে পুলিশের হাতে যদি একটাও এভিডেন্স যায় তাহলেই ওরা শেষ। আর জর্জ যেভাবে সবকিছু সামলাচ্ছে তাতে পুলিশের কাছে শুধুমাত্র একটা এভিডেন্সই আছে, সেটা হলো ওদের ভয়। পুলিশ যদি ওদের মুখ দেখে ভয় বুঝে যায় তাহলে আর কিছুই করা থাকবে না। তাই জর্জ তার উপরে ভরসা রেখে সবাইকে রিল্যাক্স থাকতে বলে। এসব থদ্দপূজা হাতে গিয়ে তারা যত কিছু কিনেছে, খেয়েছে, যত জায়গায় যাবার ভাড়া দিয়েছে সবকিছুর রিসিট এবং টিকিট সাবধানে রাখতে বলে, কারণ এগুলো সবই তাদের পক্ষে সাক্ষী দেবে। যাই হোক, এরপর থেকে বাড়ির সবাই স্বাভাবিক থাকার অভিনয় করে। যদিও এত বড় ঘটনার পরে স্বাভাবিক থাকা মোটেও সহজ না। জর্জ অপেক্ষা করতে থাকে একদিন বাড়িতে অবশ্যই পুলিশ আসবে। সেই দিনটা হ্যান্ডেল করার জন্য সে বাড়িতেই বেশি সময় কাটাতো। একদিন বাড়ির আঙিনায় ঠিকই পুলিশের গাড়ি ঢুকে পড়ে। পুলিশ অফিসার নেমে আঞ্জুর দিকে এগিয়ে যাচ্ছিল। জর্জ বাগানে কাজ করছিল। সে আঞ্জুকে ব্যাকআপ দেবার জন্য মুহূর্তেই দৌড়ে গিয়ে আঞ্জুর সামনে দাঁড়ায়। তবে আজ পুলিশ কোনো অভিযোগ নিয়ে আসেনি, বরং অন্যজনের ঠিকানা ভেবে ভুল করে এসেছিল। জর্জ স্বাভাবিক ভঙ্গিতে অফিসারকে তার গন্তব্য দেখিয়ে দেয়। যদিও এত স্বাভাবিক থাকার ট্রেনিং নেবার পরেও এই পরিস্থিতিতে আঞ্জুর অবস্থা খারাপ হয়ে যায়। যতই দিন যাচ্ছিল আঞ্জুর আতঙ্ক ততই বেড়ে যাচ্ছিল। এখন সে দুঃস্বপ্নেও ভারুণকে দেখতে শুরু করে। এদিকে ভারুণকে ট্রেস করার জন্য আইজি গীতা অস্থির হয়ে পড়ে। সাইবার টিমের এক্সপার্টের কাছে এসে জানতে পারে ভারুণের মোবাইলের লোকেশন ট্রেস করে দেখা গেছে সে প্রথমে কেরালা থেকে মাঙ্গালাপুরাম গেছে, এরপরে উদুপু হয়ে গোয়ায় গেছে, এরপরে পুনের কাছাকাছি কোলহাপুরে পৌঁছেছে।
তার লাস্ট লোকেশন দেখাচ্ছিল কোলহাপুরের জেপি পাওয়ারনগর। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, মানে জর্জ তো ভারুনের সিম কার্ড ঢুকিয়ে মোবাইলটা ট্রাকের ওপরে ফেলে দিয়েছিল। ট্রাক যেদিকে গেছে লোকেশনও সেই দিকেই দেখাচ্ছে। গীতাও ক্যালকুলেশন মিলাতে পারছিল না ভারুন অত দূরে কি করতে যাবে। এদিকে কয়েকটা ছেলে পুকুরে গোসল করতে গিয়ে ভারুনের গাড়িটা দেখতে পায়। এরপরে পুলিশ এসে গাড়িটা উদ্ধার করে। গাড়ির নম্বর ট্রেস করে সেখানে গীতা এবং প্রভাকরকেও ডেকে আনা হয়। গাড়ির চেহারা দেখে তারা ধারণা করে প্রায় 2-3 সপ্তাহ ধরে ওটা পানিতে ডুবেছিল। প্রভাকর চিন্তিত হয়ে জানতে চায় পুলিশ পুরো লেকটা খুঁজে দেখেছে কিনা, কারণ ভারুনের লাশ এখনও পাওয়া যায়নি। গীতা কড়াভাবে নির্দেশ দেয় মিডিয়া যেন কোনোভাবেই এই ব্যাপারে জানতে না পারে। এরপরে তারা আইজি অফিসে ফিরে এসে ভারুন মিসিংয়ের কেস ওপেন করে। মোবাইল ট্রেস করে জানা যায় ভারুনের ফোন থেকে শেষ কল করা হয়েছিল 2 আগস্ট সন্ধ্যা 7:18। তারা লাস্ট আউটগোয়িং নাম্বারটাও পেয়ে যায়। ওই সময় ফোনের সিগন্যাল ছিল রাজাকাদুর লুদ্দুকিদে একটা টাওয়ারের কাছে। তবে রাত 10:15 দিকে ফোনের সিগন্যাল অফ হয়ে যায়। এরপরে পরের দিন সকাল 9:20 থুদ্দুপুজা শহরে ফোনের সিগন্যাল আবারও চালু হয়। পরে আবারও মোবাইল অফ করা হয় মুম্বাইয়ের কাছাকাছি কোলহাপুরে। ভারুনের নম্বর থেকে লাস্ট যে নম্বরে কল গেছে গীতা সেটার ভালোভাবে খোঁজ নিতে বলে। এ সময় আরেকজন অফিসার ভারুনকে দেওয়া অ্যাকাউন্টের ডিটেলস নিয়ে আসে। সে জানায় ভারুন 2 আগস্ট সকাল 10টায় থুদ্দুপুজার একটা এটিএম বুথ থেকে শেষবারের মতো 20,000 টাকা তুলেছিল। এত টাকা একসাথে তুলেছে শুনে গীতা এবং প্রভাকর দুজনেই চমকে যায়। তাছাড়া ভারুনের সিমের দুটো আলাদা আইএমআই নম্বর শো করছিল। তাই পুলিশ বুঝতে পারে ভারুনের সিম 2 তারিখে একটা মোবাইলে ছিল, 3 তারিখে আবার আরেকটা মোবাইলে ঢোকানো হয়েছিল। তারা ধারণা করে ভারুন হয়তো নতুন মোবাইল কিনতেই টাকাটা উঠিয়েছিল। তবে গীতা জানায় ভারুনের মোবাইলটা একদম লেটেস্ট, তাই তার মোবাইল কেনার কোনো চান্সই নেই। প্রভাকর আশঙ্কা প্রকাশ করে বলে তাদের ছেলে নিশ্চয়ই কোনো বিপদে আছে। গীতা সব থানায় ভারুনের ছবি পাঠিয়ে তাকে খোঁজার নির্দেশ দেয়। সেই প্রেক্ষিতে রাজাকাদু থানাতেও ভারুনের ফটো আসে। এসআই সুরেশবাবু সব স্টাফদের ডেকে ভারুন এবং তার গাড়ির ফটো দেখিয়ে কেসের ব্যাপারে ব্রিফিং করে। আর যেহেতু রাজাকাদু থানার আন্ডারে একটা টাওয়ারে ভারুনের মোবাইলে সিগন্যাল পাওয়া গিয়েছিল, তাই তার এখানে আসা ট্রেস খুঁজে বের করতে বলা হয়। ভারুনের গাড়ির ফটো দেখে শাহদেবানের খেয়াল হয় সেদিন জর্জের প্রতিবেশীর বাড়িতে পাসপোর্ট ভেরিফিকেশন করার সময়ে এই গাড়িটাই সে দেখেছে। ব্যাপারটা শিওর হবার জন্য সে সুলাইমানের হোটেলে যায়। এই সময় সেখানে জর্জ চা খেতে এসেছিল। শাহদেবান গিয়ে দেখে জর্জ পেপার পড়ছে, যদিও জর্জ পেপার পড়তে পারে কিনা সন্দেহ। শাহদেবান জর্জকে শুনিয়ে সুলাইমানকে বলে অনেক বড় একটা কেস এসেছে। আইজির ছেলে হলুদ রঙের গাড়ি পাহাড়ের মাঝে একটা লেকে পাওয়া গেছে। কথাটা কানে যেতেই জর্জ পেপার থেকে মুখ তুলে শাহদেবানের দিকে তাকায়। শাহদেবান ঠিক এই এক্সপ্রেশনটার জন্যই অপেক্ষা করছিল। সে এবার অলমোস্ট শিওর হয়ে যায় জর্জই সেদিন ভারুনের গাড়ি ড্রাইভ করছিল। শাহদেবান বেরিয়ে গিয়ে হেড কনস্টেবল মাধবানকে জর্জের ব্যাপারটা জানায়। শাহদেবানের সাথে জর্জের সম্পর্ক খারাপ, এই ব্যাপারটা সবাই জানতো। তাই মাধবান শাহদেবানকে সতর্ক করে দেয় সে যেন ব্যক্তিগত শত্রুতার জের ধরে জর্জকে না ফাঁসায়। জর্জও এ সময় হোটেল থেকে বেরিয়ে তাদের ক্রস করে চলে যাচ্ছিল। সে বুঝতে পারে ওরা কি বিষয়ে কথাবার্তা বলছে। শাহদেবান মাধবানকে বলে জর্জ যদি অপরাধী হয় তাহলে ওর মনের ভেতরে ভয় থাকবে এবং ও অবশ্যই ঘুরে তাকাবে। জর্জের ভীতমন সত্যি পেছনে ঘুরে তাকাতে চাইছিল, তবে সে নিজের স্নায়ুর ওপরে নিয়ন্ত্রণ রেখে দ্রুত সামনে হেঁটে চলে যায়। তখন মাধবান শাহদেবানকে বলে সে শুধু শুধু জর্জকে সন্দেহ করছে। তো এরপরে মাধবান এসআই সুরেশবাবুর কাছে গিয়ে বলে শাহদেবান জর্জকে সন্দেহ করছে, কিন্তু তার জানা মতে জর্জ খুবই সহজ সরল লোক। হয়তো সুযোগ বুঝে শাহদেবান জর্জের সাথে শত্রুতার জের মেটাতে চাইছে। এ সময় শাহদেবান প্রমাণ নিয়ে সেখানে হাজির হয়। সে ফাইল বের করে বলে 3 তারিখ সোমবার সন্ধ্যা 7:15 সে থমাচানের বাড়িতে পাসপোর্ট ভেরিফিকেশন করতে গিয়েছিল। সেখানে সে জর্জকে দেখেছে। এসে বুঝতে পারছিল না সে শাহদেবানকে বিশ্বাস করবে কিনা। এই সময় জর্জ বাড়ি ফিরে মেয়েদের ডেকে পুলিশের মতো জেরা করে তারা 2 তারিখ কোথায় গিয়েছিল, কি করেছিল, কবে ফিরেছিল, এসব আর কি। ইভেন সে একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করছিল যাতে পুলিশের জেরার সময়ে মেয়েরা গুলিয়ে না ফেলে। জর্জের প্রস্তুতি দেখে ওরা বুঝে যায় অবশেষে পুলিশের মুখোমুখি হবার সময় হয়ে গেছে। জর্জ স্ত্রী মেয়েদের বোঝায় পুলিশের কাছে কোনো স্ট্রং এভিডেন্স নেই। পুলিশ তাদেরকে ভয় দেখিয়ে ঘাবড়ে দিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করবে, তাই তারা যেন নিজেদের কথার ওপরেই অটল থাকে, তাহলে আর পুলিশ তাদের কিছু করতে পারবে না। মেয়েরা রুমে চলে যাওয়ার পরে রানী জর্জকে বলে
তারা কিভাবে প্রমাণ করবে? ঘটনার দিনে তারা এখানে ছিল না, কারণ ওই দিন যেহেতু জর্জ অফিসে গিয়েছিল, তাই কেউ না কেউ নিশ্চয়ই তাকে দেখে থাকবে। যদিও একমাত্র অ্যাসিস্ট্যান্ট মনিচানই জর্জকে সেদিন দেখেছিল, তবে জর্জ কৌশলে বকাঝকার এক ফাঁকে মনিচানের মাথায় ঢুকিয়ে দিয়েছে সে 2 তারিখে পাল্লি বাবার ঐশ্বরিক আপ্যায়নে গিয়েছিল। যদিও সে গিয়েছিল পরের দিন, তবে মানুষের কথার জোর অনেক, তাই কথা দিয়েও মানুষের অবচেতন মনকে অনেক কিছু বিশ্বাস করানো যায়। তো জর্জ রানীকে বলে তাদের হাতে দুটো অপশন, হয় শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, না হলে নিরুপায় হয়ে আত্মসমর্পণ করতে হবে। জর্জ কোনোভাবেই আত্মসমর্পণ করবে না, তাই সে রানীকে স্ট্রং থাকতে বলে। এদিকে এসআই সুরেশবাবু শাহদেবান এবং ফোর্স সাথে করে থমাচানের বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে যায়। থমাচান এবং আরেকজন যে সেদিন উপস্থিত ছিল তাদেরকে জিজ্ঞেস করা হয় ওরা সেদিন জর্জকে দেখেছিল কিনা। ওরা শিওরভাবে বলতে পারে না ওই দিন গাড়িতে জর্জই ছিল কিনা, কারণ এত দূর থেকে চেহারা বোঝা যায়নি। পুলিশ ওদেরকে ভারনের হলুদ মারুতি জেন গাড়িটা দেখালে ওরা জানায় এরকম সেম হলুদ মারুতি জেন গাড়ি পাশের একজন প্রফেসরেরও আছে। হতে পারে ওই দিন প্রফেসরই গাড়ি নিয়ে যাচ্ছিল। তো শাহদেবানের কথা সত্যতা না পেয়ে এসআই হতাশ হয়ে থানায় ফিরে আসে। থানায় আইজি অফিস থেকে নতুন ইনফরমেশন এসেছে। সেখানে ভারনের গত মাসে নেচার ক্লাবের ক্যাম্পেইনে যাবার কথা উল্লেখ আছে। তারা ক্রস চেক করে দেখেছে সেম ক্যাম্পেইনে জর্জের মেয়ে আঞ্জুও গিয়েছিল। এই ইনফরমেশনের জের ধরে শাহদেবান এসআইকে বলে জর্জকে ধরে এনে মারধর করলে সেসব স্বীকার করবে। তবে এসআই প্রথমে ফোর্স নিয়ে আঞ্জুর স্কুলে যায় এবং আঞ্জুকে প্রিন্সিপালের রুমে ডেকে পাঠায়। আঞ্জু প্রিন্সিপালের রুমে যাবার সময়ে পুলিশের গাড়ি দেখেই ঘাবড়ে যায়। তবে এ সময় তার বাবার কথা মনে পড়ে। বাবা বলেছিল কেউ যেন তার মনের ভয়টাকে ধরতে না পারে। তো প্রিন্সিপালের রুমে গেলে এসআই আঞ্জুকে ভারুনের ফটো দেখালে আঞ্জু সোজাসুজি বলে দেয় এটা ভারুন। ভারুনকে সে ক্যাম্পেইনে দেখেছিল। ভারুনকে কেন এবং কিভাবে চেনে প্রশ্ন করায় সে উত্তর দেয় ভারুন ক্যাম্পেইনে সবার ফটো তুলে বেড়াচ্ছিল। সে একজন লয়ারের মেয়ের ফটো উঠালে সেটা নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। এই জন্যই মূলত ভারুনের কথা তার মনে আছে। এরপরে আঞ্জুকে জিজ্ঞেস করা হয় ক্যাম্পেইনের পরে ভারুনের সাথে তার দেখা হয়েছিল কিনা। আঞ্জু এবারও কনফিডেন্টের সাথে উত্তর দেয় তাদের আর দেখা হয়নি। শাহদেবান অনেকটা জোর দিয়ে বলে 2 তারিখে ভারুন আঞ্জুর বাড়িতে এসেছিল। তবে আঞ্জু দৃঢ়তার সাথে বলে ওই দিন তারা বাড়িতেই ছিল না, তারা থুদ্দুপূজা চার্চে গিয়েছিল। সেখানে তারা কতদিন ছিল, কি করেছিল ডিটেলস নিয়ে পুলিশ বেরিয়ে যায়। এরপরে ক্রস চেকের জন্য জর্জের বাড়িতে চলে যায়। বাড়িতে তখন রানী একাই ছিল। জর্জ খবর পেয়ে পুলিশের সাথে সাথে একই সময় বাড়িতে চলে আসে। তো এসআই এবার জর্জ এবং রানীকে ভারুনের ফটো দেখিয়ে জিজ্ঞেস করে ওরা এই ছেলেটাকে চেনে কিনা। ওরা স্বাভাবিকভাবেই বলে ওরা ভারুনকে চেনে না এবং কখনো কোথাও দেখেনি। এরপরে ভারুনের গাড়ির ফটো দেখালেও তারা চেনে না বলে জানায়। এসআই এবার খোলাসা করে ওদেরকে বলে এই ছেলেটার নাম ভারুন, সে আইজির ছেলে, আঞ্জুর সাথে একই ক্যাম্পেইনে গিয়েছিল। ভারুন 25 দিন ধরে নিখোঁজ। পুলিশের কাছে ইনফরমেশন আছে ছেলেটা মিসিংয়ের আগে এই বাড়িতে এসেছিল। এমনকি শাহদেবান জর্জকে ভারুনের গাড়ি চালিয়ে যেতেও দেখেছে। শাহদেবানও সাক্ষী দেবার ভঙ্গিতে বলে জর্জ যে সময় গাড়ি নিয়ে যাচ্ছিল তখন সে থমাচানের বাড়িতে পাসপোর্ট ভেরিফিকেশন করছিল। শাহদেবান যা বলছে সব সত্যি, তাই জর্জ মনে মনে একটু ঘাবড়ে যায়, তবে কাউকে বুঝতে দেয় না। রানী এ সময় একটা ভুল করে ফেলে। সে মুখ ফসকে বলে ফেলে 2 তারিখে তারা এখানে ছিলই না, তারা থুদ্দুপূজাতে গিয়েছিল। পুলিশ এখনও তাদের সামনে ভারুনের আসার তারিখটা উল্লেখ করেনি, তাই রানী আগ বাড়িয়ে তারিখ উল্লেখ করায় শাহদেবান পয়েন্টটা ধরে ফেলে। তবে জর্জ খুব নিখুঁতভাবে ব্যাপারটা সামলে নিয়ে বলে আঞ্জুর স্কুল থেকে রানীকে ফোন করে জানানো হয়েছে। পুলিশ স্কুলে আঞ্জুকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল। সেখান থেকে রানী জানতে পেরেছে পুলিশ আঞ্জুকে ভারুনের 2 তারিখে এখানে আসার ব্যাপারে প্রশ্ন করেছিল, তাই সে আগ বাড়িয়ে তারিখটা উল্লেখ করেছে। তো এসে এবার জানতে চায় থুদ্দুপূজাতে যাওয়া থেকে শুরু করে তারা কি করেছে। জর্জ সমস্ত কিছুর বিবরণ দেয় এবং বাসের টিকিট থেকে শুরু করে সমস্ত কিছুর বিলের রিসিট দেখায়। এতেও পুলিশের সন্দেহ হয় বাসের টিকিট আবার কে যত্ন করে রেখে দেয়। জর্জ বলে তারা মধ্যবিত্ত মানুষ, তাই খুব হিসেব করে চলতে হয়। মাসে কত টাকা খরচ হলো সেই হিসেব রাখার জন্যই তারা এগুলো জমিয়ে রাখে। তো ওদেরকে আর সন্দেহের সুযোগ না পেয়ে পুলিশ বেরিয়ে যায়। পুলিশের একজন স্টাফ আইজির ইনফর্মার হয়ে কাজ করছিল। সে আলাদাভাবে আইজিকে সমস্ত ইনফরমেশন পাস করছিল, তাই আইজিও জর্জের ব্যাপারে জেনে যায়। এই জন্য সে এসআই শাহদেবান এবং মাধবানকে ডেকে পাঠালে তারা জর্জের ব্যাপারটা বলে। যদিও ওদের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, তবুও জিজ্ঞাসাবাদের জন্য আইজি ওদেরকে ধরে আনতে বলে। পরের দিন জর্জের ফ্যামিলির সবাইকে ধরে নিয়ে যাওয়া হয়। তাদেরকে আলাদাভাবে প্রশ্ন করা হয়।
এমনকি একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করা হয়, আবার মিথ্যা প্রশ্ন করা হয়। যেমন আনুকে জিজ্ঞেস করা হয় তারা ঐশ্বরিক আপ্যায়নে কখন পৌঁছেছিল। জর্জ আগেই ওদেরকে বুঝিয়ে রেখেছিল সবাই যদি একই টাইমের কথা বলে তাহলে পুলিশ সন্দেহ করবে, তাই শুধু জর্জ আর রানী সঠিক টাইম বলবে। আঞ্জু আর আনুর টাইমের কথা বলার দরকার নেই, তাই আনু টাইমের কথা না বলে জানায় তারা যতক্ষণ পৌঁছায় ততক্ষণে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল। তখন পুলিশ মিথ্যা করে বলে তোমার মা তো বলেছিল পৌঁছানোর আধা ঘন্টা পরে অনুষ্ঠান শুরু হয়েছিল। আনু একটু থমকে গেলেও নিজের উত্তরে দৃঢ় থাকে তারা যাবার আগেই অনুষ্ঠান শুরু হয়েছিল। এরপরে আনুকে জিজ্ঞেস করা হয় তারা কি খেয়েছিল। আনু জানায় তারা বিরিয়ানি খেয়েছিল। তখন তাকে কনফিউজড করতে আবারও মিথ্যা করে বলা হয় তার বোন বলেছে তারা ভাত খেয়েছিল। তবে এবারও আনু নিজের উত্তরই অটল থাকে। পুলিশ আনুকেই সবচেয়ে সহজ টার্গেট হিসেবে জিজ্ঞাসাবাদ করছিল, কিন্তু সে এতটা নিখুঁতভাবে সব উত্তর দিচ্ছিল এতে পুলিশ আরও সন্দেহ করে বসে। কিন্তু তাদের এখানে কিছু করারও ছিল না, তাদের একটাও ক্লু ছিল না যা দিয়ে ওদেরকে গ্রেপ্তার দেখাতে পারে। এরই মধ্যে বাইরে জর্জের শ্বশুর, পলিটিশিয়ান শালাসহ বেশ কিছু মানুষ এসে জড়ো হয়েছিল। আবার মিডিয়ার কাছেও ওদেরকে ধরে এনে জিজ্ঞাসাবাদের কথা চলে গিয়েছিল, তাই আপাতত ওদেরকে ছেড়ে দেওয়া হয়। যদিও এটাও পুলিশের ট্রিক্স, ওদেরকে ছেড়ে দেওয়া হয় যাতে ওদের মনে হয় পুলিশ ওদের কথা বিশ্বাস করেছে। আইজি গীতা বলে 2 তারিখে জর্জ যদি এলাকায় থাকে তাহলে কেউ অন্তত তাকে দেখবেই। জর্জ অফিস এবং সুলাইমানের হোটেলে বেশি সময় কাটাতো, তাই সে জর্জের অ্যাসিস্ট্যান্ট মনিচান এবং হোটেল মালিক সুলাইমানকে এনে জিজ্ঞাসাবাদ করতে বলে। পরের দিন মনিচান এবং সুলাইমানকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সুলাইমানকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় এমনিতে জর্জ দিনে 3-4 বার করে হোটেলে আসে, তবে মাঝখানে কয়েকদিন সে আসেনি। এরপরে মনে পড়া ভঙ্গিতে সে বলে 2 তারিখে জর্জ থদ্দু পূজা গিয়েছিল। আসলে জর্জ মনিচানের মতো সুলাইমানের সাথেও মাঝে মধ্যেই থদ্দু পূজা চার্চে কাচারা পাল্লি বাবার ঐশ্বরিক আপ্যায়নের গল্প করত। এতে সুলাইমান আর মনিচান দুজনের অবচেতন মনই ধরে নিয়েছিল জর্জ ওই দিন থদ্দু পূজাতে ছিল। তো এরপরে পুলিশ বাসের কন্ট্রাক্টর থেকে শুরু করে হোটেলের রিসেপশনিস্ট এবং খাবার হোটেলের মালিক সবাইকে জিজ্ঞাসাবাদ করে। তাদের ভাষ্য অনুযায়ীও জর্জ ফ্যামিলি নিয়ে 2 এবং 3 তারিখে থদ্দু পূজাতে ছিল। এমনকি হোটেলের রেজিস্টারেও 2 তারিখে জর্জের রুম বুক করা ছিল। আবার খাবার হোটেলের মালিকেরও জর্জকে ভালোভাবে মনে ছিল, কারণ জর্জ তার হোটেলের বিরিয়ানির অনেক প্রশংসা করেছিল। জর্জেরা বলেছিল তারা 3 তারিখে সিনেমা দেখেছিল, তাই পুলিশ সিনেমা হলের প্রজেক্টর ম্যানেজারকেও ডেকে আনে, কিন্তু সেও জর্জের পক্ষেই সাক্ষী দেয়। তাই আইজি গীতা এবং সাবি প্রভাকর দুজনই হতাশ হয়ে পড়ে। তাদের লাস্ট ভরসা ছিল চার্চের ফাদার কাচারাপাল্লি, মানে ঐশ্বরিক আপ্যায়ন যে পরিচালনা করেছিল। ফাদারের তো আর এত মুরিদকে মনে ছিল না, তবে ফাদার পুলিশকে হিন্টস দেয় সে ওই দিন যে টপিকে আলোচনা করেছিল সেই টপিকে আর কোথাও আলোচনা করেনি। তাই ওই দিন যারা চার্চে উপস্থিত ছিল শুধুমাত্র তারাই বলতে পারবে সে কোন টপিকে আলোচনা করেছিল। যাই হোক, আইজি গীতা এখনও পুরোপুরি হাল না ছেড়ে স্থানীয় পুলিশের সাথে আলোচনায় বসে। তারা কিছুতেই বুঝতে পারছিল না জাস্ট ক্লাস 4 পর্যন্ত পড়া গ্রামের একজন সাধারণ লোকের এতটা বুদ্ধি কিভাবে হয় যে একাই পুরো পুলিশ ডিপার্টমেন্টকে ঘোল খাওয়াচ্ছে। আলোচনার এক ফাঁকে উঠে আসে জর্জ সিনেমা দেখতে খুব পছন্দ করে, শুধু সিনেমা দেখেই সে কয়েক রকমের ভাষা শিখে গেছে। এই ক্লুটা গীতার খুব কাজে লাগে। অক্ষর জ্ঞানহীন হলেও সিনেমা থেকে মানুষ অনেক অভিজ্ঞতা লাভ করতে পারে। গীতা পয়েন্ট আউট করে প্রতিদিন একজন বাসের কন্ট্রাক্টর, হোটেল মালিক, রিসিপশনিস্টের সাথে শত মানুষের দেখা হয়, তাই কাউকে আলাদাভাবে মনে রাখার সুযোগ নেই। অথচ জর্জের সাথে যাদের দেখা হয়েছে ওরা দিন, তারিখ, সময় পর্যন্ত মনে রেখেছে। তাহলে সেটা কিভাবে সম্ভব? গীতা আবারও সবাইকে পুনরায় ডেকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে থদ্দু পূজা থেকে ফিরতি বাসে আসা কন্ট্রাক্টরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে জিজ্ঞেস করা হয় জর্জেরা তার বাসে 3 তারিখে ফিরেছে, এটা তার কিভাবে মনে আছে। লোকটা জানায় তার কিছুই মনে ছিল না, জাস্ট কয়েকদিন আগে জর্জ ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরিয়েছিল। তখন জর্জের ছোট মেয়ে আঙ্কেল বলে তার কাছে ছুটে এসেছিল। জর্জ তাকে দেখে চিনতে পারছিল না। তখন জর্জের স্ত্রী তাকে মনে করিয়ে দেবার জন্য বলছিল আমরা 2 তারিখে থদ্দু পূজা হাতে কাচারা পাল্লি বাবার ঐশ্বরিক আপ্যায়নে গিয়েছিলাম, আর 3 তারিখে ওনার বাসে করেই তো আমরা ফিরেছিলাম। কথাটা শুনে তখন জর্জের সব মনে পড়ে। আসলে জর্জ কন্ট্রাক্টরের মাথায় এই কথাটা ঢুকিয়ে দেবার জন্যই নাটক সাজিয়েছিল। ফলে কতদিন জিজ্ঞাসাবাদের সময়ে কন্ট্রাক্টর এই সাক্ষী দিয়েছিল। এরপরে ডাকা হয় সিনেমা হলের প্রজেক্টর ম্যানেজারকে। তার কাছেও কয়েকদিন আগে জর্জ গিয়েছিল এবং শুনিয়েছিল সে গত মাসের 2 তারিখে থদ্দু পূজা চার্চে কাচারা পাল্লি বাবার ঐশ্বরিক আপ্যায়নে এসেছিল এবং 3 তারিখে ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে এসেছিল। তাই এই লোকের মাথাতেও সেম কথা গেঁথে গিয়েছিল। একইভাবে জর্জ হোটেল মালিক থেকে শুরু করে প্রত্যেকের কাছেই রিসেন্টলি গিয়ে সেম গল্প শুনিয়েছে। এই জন্যই সবার সাক্ষী একই রকম ছিল। এরই মধ্যে ফাদার কাচারাপাল্লির ফোন আসে।
এবং জানায় তার ঐশ্বরিক আপ্যায়নের সিডি ছাড়া হয়েছে। হয়তো জর্জ ফেক নাম দিয়ে সেই সিডি কিনে নিয়ে গেছে। তো সবার কথা শোনার পরে গীতার কাছে সব ক্লিয়ার হয়ে যায়। সে জানায় জর্জ আগস্টের 2 এবং 3 তারিখ নিজের মতো করে রিক্রিয়েট করেছে, অনেকটা সিনেমা দৃশ্যের মতো। আমরা সাধারণত কোনো জিনিস মনে রাখি না, তবে সিনেমার দৃশ্য আমাদের ভালোভাবেই মনে থাকে। এই লজিকটাই জর্জ কাজে লাগিয়েছে। সে ফ্যামিলি নিয়ে অবশ্যই থদ্য পূজা হাতে গিয়েছিল, তবে সেটা 2 তারিখে না। সে সবাইকে নিয়ে যেগুলো করেছে সবই তাদের ব্রেনে আটকে গেছে, তাই জিজ্ঞাসাবাদ করলে তারা ওখানকার সব কাহিনী সুন্দরভাবে বলে দিচ্ছে। তবে প্রশ্ন হলো, যদি তাই হয় তাহলে 2 এবং 3 তারিখের বাসের টিকিট, হোটেল বিল, সিনেমার টিকিট, হোটেলের রেজিস্টারে জর্জের সাইন, এগুলো কিভাবে সম্ভব হলো? গীতা হাইপোথেসিস দাঁড় করায় জর্জ হয়তো 2 তারিখে একাই ভারনের গাড়ি নিয়ে থদ্য পূজা হাতে গিয়েছিল। সেখানে গিয়ে সে নতুন মোবাইল কিনে ভারনের সিম কার্ড ঢুকিয়ে কোনো গাড়ির ওপরে ফেলে দিয়েছিল। এরপরে গাড়িটা লেকে ডুবিয়ে দেয়। তারপরে হয়তো সে খাবার হোটেলে ঢুকে অন্য কোনো পাবলিকের 4টা বিরিয়ানির বিল চুরি করে রেখেছিল, যেগুলোতে 2 তারিখের উল্লেখ ছিল। এরপরে থিয়েটারে গিয়ে 3 তারিখের শোয়ের 4টা টিকিট কেটে রাখে। তারপরে ফেরার সময়ও সে বাসের 4টা টিকিট কেটে নেয়। এত মানুষের মাঝে কন্ট্রাক্টর জর্জকে খেয়াল না করে 4টা টিকিট দিয়ে দেয়। তারপরে জর্জ সোজা অফিসে চলে আসে এবং মণিচানকে বিশ্বাস করায় সে এতক্ষণ শহরেই ছিল, এখন সে পরিবার নিয়ে থদ্য পূজা হাতে যাবে। তো পরের দিন তারা থদ্য পূজার জন্য বেরিয়ে পড়ে। কন্ট্রাক্টরের সাথেও তারা জমিয়ে গল্প করে, যাতে তাদের জার্নির কথা কন্ট্রাক্টরের মনে থাকে। সেখানে গিয়ে চার্চে তারা অনেকক্ষণ প্রার্থনা করে। সেখানে হয়তো জর্জ সিডির বিজ্ঞাপন দেখে ফেক নামে সিডি অর্ডার করে নিয়েছিল। পরে পরিবার নিয়ে সে পার্লি বাবার আলোচনার রেকর্ড দেখে নেয়, যাতে এই ব্যাপারে প্রশ্ন করলেও তারা ঠিকঠাক উত্তর দিতে পারে। এছাড়া হোটেলে থাকার জন্য গিয়ে তারা কোনো অজুহাতে ম্যানেজারকে রিসিপশন থেকে সরিয়ে দেয়। আশেপাশে কেউ না থাকার সুযোগে সে রেজিস্টারে 2 তারিখে নিজের সাইন দিয়ে রুম বুক করে রাখে। তারপরে সে আবারও গত দিনের হোটেলে যায় এবং 4টা বিরিয়ানি অর্ডার করে সবাই খায়। বিরিয়ানি খেয়ে বিল দেবার সময়ে সে হোটেল মালিকের কাছে বিরিয়ানি অনেক প্রশংসা করে। এতে হোটেল মালিকের সাথেও তার ভালো সম্পর্ক হয়ে যায়। ফেরার আগে সে ফ্যামিলি নিয়ে প্রজেক্টর ম্যানেজারের সাথেও দেখা করে, যাতে ওদেরকে মনে থাকে। ফেরার বাসের কন্ট্রাক্টরের সাথেও জর্জের ফ্যামিলি জমিয়ে গল্প করে, যাতে সেও ওদের জার্নির কথা মনে রাখতে পারে। আর এভাবেই সব কিছু সামনে রেখে রিসেন্টলি সবার কাছে গিয়ে ওদের মাথায় তারিখের কথাটা ঢুকিয়ে এসেছিল। কারণ লোকগুলোর জর্জের কথা মনে থাকলেও তারিখটা মনে ছিল না, তাই জর্জ ওদেরকে যে তারিখ বলে ওরা সেটাই বিশ্বাস করে নেয়। যাই হোক, জার্নি শেষ করে বাড়ি ফেরার পরে জর্জ 4 এবং 5 তারিখের সব রিসিট আর 2 তারিখে ম্যানেজ করে রাখা রিসিটগুলোর সাথে এক্সচেঞ্জ করে দেয়। এতে তাদের ঘটনা যেমন সত্যি বলে প্রমাণিত হয়, একইভাবে রিসিটগুলো যেহেতু রিয়েল, তাই তাদের বিরুদ্ধে আর কোনো অভিযোগই রাখার সুযোগ থাকে না। তো সব ক্যালকুলেশন মিলে গেলেও এখন প্রশ্ন থাকে, ভারন ওদের কাছে কেন গিয়েছিল এবং ভারনের সাথেই বা ওদের কিসের শত্রুতা? এই প্রশ্নের উত্তরের জন্য ওদেরকে আবারও ধরে আনা হয়। যদিও জর্জ আগে আন্দাজ করেছিল এরকম কিছু ঘটতে পারে, তাই সে শালা রাজেশকে বলে রেখেছিল এরকম পরিস্থিতি হলে সে যেন কয়েকটা প্রেসকে সংবাদ দিয়ে রাখে। তাই সে জর্জের কথা মতো প্রেসকে ফোন দেয়। তো জর্জের ধরে নিয়ে যাবার পরে গীতা কনফিডেন্সের সাথে প্রশ্ন করে, আমার ছেলে কোথায়? জর্জ না জানার ভান করলে গীতা বলে সে বুঝে গেছে জর্জ কিভাবে তাদের ধোঁকা দিয়েছে। গীতা এক এক করে আঞ্জু এবং রানীকেও একই প্রশ্ন করে, তবে কেউই মুখ খোলে না। তখন গীতা জর্জকে মারার জন্য শাহদেবানকে নির্দেশ দেয়। শাহদেবান তো এমনিতেই জর্জের ওপরে রাগ, তাই মারার সুযোগ পেয়ে সে মনের খায়েশ মেটানোর মতো করে মারতে থাকে। তবুও স্বীকার না করায় এবার শাহদেবান গীতার নির্দেশে রানী এবং আঞ্জুকেও মারধর শুরু করে। স্ত্রী মেয়েকে মার খেতে দেখে জর্জের বুকটা ফেটে যাচ্ছিল। তবুও জেলে যাবার থেকে এটুকু মার সহ্য করাটাই বেটার বলে সে চুপ করেছিল। এরই মধ্যে পুলিশ ভারনের বন্ধু অ্যালেক্সকে ধরে আনে। তাই গীতা মারধর থামিয়ে অ্যালেক্সকে জিজ্ঞাসাবাদ করতে যায়। অ্যালেক্সকে জিজ্ঞেস করা হয় আঞ্জুর সাথে ভারনের কী সম্পর্ক। প্রথমে অ্যালেক্স স্বীকার না করলেও গীতার ধমকে সে সত্যিটা বলে দেয়। ক্যাম্পেনে গিয়ে ভারুন বাথরুমে মোবাইল লুকিয়ে আঞ্জুর নগ্ন ভিডিও রেকর্ড করেছিল। তার উদ্দেশ্য ছিল আঞ্জুকে ব্ল্যাকমেল করে তাকে ভোগ করা। অ্যালেক্সের মুখে কথাটা শুনে দুজনেই চমকে যায়। তাদের ছেলে এতটা বিগড়ে গিয়েছিল এটা তারা কল্পনাও করতে পারেনি। যাই হোক, এর মধ্যেই থানার সামনে মানুষ এবং প্রেসের ভিড় জমে গিয়েছিল। মানুষেরা অনেক উত্তেজিত হয়েছিল, কারণ তাদের চোখে জর্জ ভালো লোক। তবে গীতা নির্দেশ দেয় কেউ যেন থানার ভেতরে ঢুকতে না পারে। এরপরে সে আবারও জর্জদের কাছে গিয়ে ভিডিওর কথা উল্লেখ করে জানতে চায় তার ছেলের সাথে ওরা কি করেছে। ওরা এবারও কিছু স্বীকার করে না, তাই গীতা আবারও ওদের মারার জন্য শাহদেবানকে নির্দেশ দেয়। 3 জনকে আবারও বেদম মারার পরে এবার তার নজর যায় পিচ্চি আনুর দিকে।
আনু যেমন ভয় পেয়েছিল, তাতে আনুকে তারা স্বীকারোক্তির জন্য টার্গেট করে। তাই তারা জর্জ, রানী এবং আঞ্জুকে রুমের বাইরে বের করে দেয়। এরপরে আনুকে সামলানোর জন্য গীতা শাহদেবানকে দায়িত্ব দেয়। আনু তো অলরেডি দেখেছেই শাহদেবান কতটা বজ্জাত লোক, তাই সে ভীষণ ভয় পেয়ে যায়। তার উপরে আবার শাহদেবান আনুকেও জোরে থাপ্পড় মারে। এরপরে সে আনুর পেটে জোরে লাথি মারতে গেলে আনু ভয়ে সব স্বীকার করে। ভারুনের লাশটা ওদের বাড়ির পেছনের দিকে গার্ডেনে পুঁতে রাখা আছে। তো এবার পুলিশ জর্জের বাড়িতে চলে যায়। মিডিয়া এবং উৎসুক জনতাও সেখানে গিয়ে ভিড় জমায়। আনুর দেখিয়ে দেওয়া জায়গায় খোঁড়া শুরু হয়। বেশ কিছুটা খুঁড়তেই পচা গন্ধে সর্বত্র ভরে যায়। গীতা এবং প্রভাকর ছেলের লাশ দেখার জন্য অস্থির হয়ে যায়। বস্তায় মোড়ানো একটা লাশ তোলা হয়। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা ভারুনের লাশ না, ইভেন এটা কোনো মানুষেরই লাশ না, বরং এটা একটা গরু বাছুরের লাশ। ফলে জর্জের বিরুদ্ধে তারা আর কিছুই প্রমাণ করতে পারে না। উপস্থিত জনতা এমনিতেই ক্ষেপেছিল। এবার জর্জ ওদেরকে উস্কে দিয়ে বলে শাহদেবান ওদেরকে ফাঁসিয়েছে। শাহদেবান ওদেরকে তো মারধর করেছেই, এমনকি এই বাচ্চা মেয়ে আনুকেও ছাড়েনি। এটা শুনে জর্জের শালা রাজেশের নেতৃত্বে একদল লোক মব ক্রিয়েট করে এবং শাহদেবানকে তেড়ে ধরে গণপিটুনি শুরু করে। অবস্থা খারাপ দেখে বাকি পুলিশ সদস্যরা গীতা এবং প্রভাকরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জর্জ আনুকে প্রেসের সামনে নিয়ে গিয়ে স্বীকারোক্তি দেয় কিভাবে থানার ভেতরে তাদেরকে টর্চার করা হয়েছে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। মুহূর্তেই দেশব্যাপী ঘটনাটা ভাইরাল হয়ে যায়। থানার ঘটনার জন্য শাহদেবানকে সাসপেন্ড করা হয়। এসআই সহ অন্য যারা জড়িত ছিল তাদেরকেও ট্রান্সফার করে দেওয়া হয়। এছাড়া ডিজিপি আইজি গীতাকে পদত্যাগের নির্দেশ দেয়। সেই সাথে জনগণের চাপে কোর্ট থেকে রুলস জারি করা হয়, কোনো পুলিশ যদি জর্জ এবং তার ফ্যামিলির ওপরে তদন্ত করতে চায় তাহলে আগে স্থানীয় আদালত এবং জেলা আদালতের পারমিশন নেওয়া লাগবে। যাই হোক, কয়েকদিনের ভেতরে গীতা পদত্যাগ করে। রানী জর্জের কাছে আফসোস করে বলে তাদের জন্য ভারুনের ফ্যামিলিটাও শেষ হয়ে গেল। আইজি হিসেবে গীতা যতই কঠোর হোক, তবুও তো সে একজন মা। জর্জ বলে রানীর মনটা নরম, তাই সে এভাবে ভাবছে। তাদের জায়গায় যদি গীতা থাকতো তাহলে সেও নিজের মেয়েকে প্রোটেক্ট করতে চাইতো। মাঝে মধ্যে পরিস্থিতির কাছে ঠিক ভুলের হিসেব করলে চলে না। তাদের মেয়েকে প্রোটেক্টের জন্য তারা যা করেছে সেটাই ঠিক। তো গীতা এবার জিজ্ঞেস করে জর্জ লাশটা ওখান থেকে কখন সরিয়েছিল। জর্জ জানায় ভারুনের গাড়িটা ফেলে আসার পরে সে লাশটা সরিয়েছিল, কারণ সে জানতো এই জায়গার হদিস পুলিশ ঠিক পেয়ে যাবে। রানী এবার জানতে চায় জর্জ লাশটা কোথায় সরিয়েছে। জর্জ বলে এই লাশের সাথেই তার পরিবারের সেফটি জড়িত, তাই সে আর কোনো সেকেন্ড পার্সনকে বলবে না লাশটা সে কোথায় সরিয়েছে। দুজনে কথা বলছিল। এ সময় আঞ্জু ছুটে এসে বলে আবারও পুলিশ এসেছে। পুলিশ দেখে আশেপাশে কয়েকজন মানুষও ছুটে এসেছিল এটা ভেবে যে জর্জকে আবারও হেনস্থা করছে কিনা। তবে পুলিশ জর্জকে কানে কানে কিছু একটা বললে জর্জ সবাইকে সমস্যা নেই ইঙ্গিত দিয়ে চলে যেতে বলে। এরপরে জর্জ পুলিশের সাথে গিয়ে দেখে গীতা আর প্রভাকর তার জন্য অপেক্ষা করছে। প্রভাকর জানায় তারা আমেরিকায় চলে যাচ্ছে। যাবার আগে শুধু এইটুকু জানতে চায় তাদের ছেলের সাথে জর্জ কি করেছে, কারণ এখনও তারা আশা নিয়ে আছে একদিন ভারুন বাড়ি ফিরে আসবে। বাড়িতে কলিং বেল বেজে উঠলেও তাদের বুকের ভেতরে ছ্যাদ করে ওঠে। জর্জ প্রভাকরকে খোলাসা করে কিছুই বলে না। তবে জর্জ জানায় সে যা করেছে নিজের পরিবারকে বাঁচানোর জন্যই করেছে। পাশাপাশি জর্জ কথার হিন্টসে বুঝিয়ে দেয় ভারুন আর বেঁচে নেই। এক অচেনা অতিথি তাদের সুখের ফ্যামিলিতে বিপদ হয়ে এসেছিল। তারা অনেক বুঝিয়েছিল, কিন্তু কাজ হয়নি বলে একটা দুর্ঘটনা ঘটে যায়। সেই অচেনা অতিথি আর ফিরবে না জেনেও তাকে তারা বিদায় করে দিয়েছে। জাস্ট এই লাইনে গীতা আর প্রভাকর বুঝে যায় ছেলের ফেরার জন্য মিথ্যা আশায় বুক বেঁধে লাভ নেই। ছেলে আর ফিরবে না এই সত্যটা মেনে নিয়ে প্রভাকর আর গীতা চলে যায়। তো ঝামেলা মিটে গেল, কেসের ঝামেলা তখনও জর্জের পিছু ছাড়ে না। তাকে প্রতি ডেটে থানায় এসে হাজিরা দেওয়া লাগে। তো আজকেও সে থানায় হাজিরা দিতে এসেছিল। থানায় এবার নতুন এসআই এসেছে। কনস্টেবল এসআইয়ের সাথে জর্জের পরিচয় করিয়ে দেয়। তবে এসআই জর্জের সাথে বেশ খারাপ ব্যবহার করে, এমনকি জর্জকে চ্যালেঞ্জের স্বরে বলে পুলিশকে বোকা বানিয়ে তোর নাকি খুব ভাব বেড়েছে। আমি 2 থেকে 3 বছর এখানেই থাকবো। এর মাঝে যদি আমি ভারুনের লাশটা খুঁজে পাই তাহলেই তোর খবর করে দেব। জর্জ একটু রিয়াক্ট না করে এসআইকে বলে আমি পুলিশকে বোকা বানাতে চাই না, বরং আমি পুলিশকে জনগণের রক্ষক ভাবি। আপনি এবং আপনারা এই থানা যতদিন আছে ততদিন আমাদের রক্ষা করবে। এই বলে জর্জ বেরিয়ে যায়। তবে জর্জের এই কথার মাঝেও একটা টুইস্ট আছে। আসলে জর্জ সেদিন ভারুনের লাশটা তুলে এনে এই থানার মেঝেতেই পুঁতে দিয়েছিল। ওই সময় থানায় কনস্ট্রাকশন কাজ চলছিল, মানে থানার বর্তমান নতুন বিল্ডিংটা ওই সময় তোলা হয়। তাই এই সুযোগটা কাজে লাগিয়ে জর্জ ভারুনের লাশটা এখানেই পুঁতে দেয়। এই জন্যই মূলত সে বলেছে যতদিন এই থানা এবং পুলিশ থাকবে ততদিন তাদের রক্ষা করবে। কিন্তু জর্জের ফ্যামিলি কি এই বিপদ থেকে পুরোপুরি মুক্তি পাবে?
কখনো যদি থানায় লাশ পুঁতে রাখার সত্যটা ফাঁস হয়ে যায়, তখন কিভাবে জর্জ এই বিপদ সামলে নেবে? বন্ধুরা, পরিবারকে রক্ষার দৃঢ়প্রতিজ্ঞ এই বাবার গল্প কিন্তু এখানেই শেষ নয়। পুরনো বিপদ আবারও নতুন রূপে ফিরে আসবে জর্জের ফ্যামিলিতে। গল্পের পরের পার্টটি অর্থাৎ দৃশ্যমের সিকুয়েলের গল্পটি আমরা আরেকদিন নিয়ে আসবো, তাই সাপোর্ট দিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।